হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 8 মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম এই চ্যাপ্টারের পার্ট 2 আর আজকে আমরা পড়বো পার্ট 3। চলো শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো কি লায়াবিলিটি ফর থার্ড পার্টি ডেথ অর পার্সোনাল ইনজুরি, মানে যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো থার্ড পার্টির ডেথ অথবা পার্সোনাল ইনজুরি, মানে যদি কোনো বডিলি ইনজুরি হয় অথবা ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে লায়াবিলিটি কত টাকার থাকছে। There is unlimited liability for third party death or personal injury. It is the liability of the insurer to indemnify the victim with full amount awarded by the court in respect of third party death or personal injury. তাহলে যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো থার্ড পার্টির ডেথ অথবা বডিলি ইনজুরি হয়, তাহলে সেক্ষেত্রে লায়াবিলিটি কিন্তু আনলিমিটেড, যেটা কোর্টের জাজমেন্ট আসবে সেই পরিমাণ টাকাই ইনসিওরারকে সেই ভিকটিমকে কম্পেনসেট করতে হবে। নেক্সট, লায়াবিলিটি ইন কেস অফ ড্যামেজ টু এনি প্রপার্টি অফ আ থার্ড পার্টি আউট অফ ওয়ান অ্যাক্সিডেন্ট। যদি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিডেন্টের জন্য কোনো থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজ হয়, তাহলে সেক্ষেত্রে কত লায়াবিলিটি থাকছে? দ্যাট ইজ ₹6,000. In India, insurer provides increased coverage for property damage. তাহলে যদি ইনসিওর চায় তাহলে সেক্ষেত্রে এক্সট্রা প্রিমিয়াম দিলে কিন্তু এই থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজের ক্ষেত্রে 6,000 টাকা যে লিমিটটা রয়েছে সেটাকে ইনক্রিজ করা যেতে পারে। সেটা ফর টু হুইলার্স দ্যাট ইজ ₹1 লাখ, অ্যান্ড ফর আদার দেন টু হুইলার্স, মানে টু হুইলার ছাড়া অন্য কোনো গাড়ির জন্য যদি কোনো প্রপার্টি ড্যামেজ হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট অফ লায়াবিলিটি ইজ 7,50,000. এখানে বলা হচ্ছে, দেখো, দিস ইনক্রিজড কভার ডাজ নট ইনক্লুড গুডস ক্যারিড অন দ্য ভেহিকেল। তাহলে প্রপার্টি বলতে কিন্তু আমরা গুডস ক্যারিড অন দ্য ভেহিকেল, কোনো একটা গাড়িতে যে গুডসটা ক্যারিড হচ্ছে সেটাকেও বোঝাচ্ছে, কিন্তু এই ইনক্রিজড কভারের দ্বারা কিন্তু সেই গুডসটাকে কভার করা যাবে না। নেক্সট আমরা দেখবো ডেফিনেশন অফ প্রপার্টি ইনক্লুড অ্যাজ পার মোটর ভেহিকেল অ্যাক্ট 1988, মানে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 অনুযায়ী হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রপার্টি। দেখো, অ্যাজ পার অ্যাক্ট প্রপার্টি মিনস গুডস ক্যারিড ইন দ্য ভেহিকেল, যেটা আমি বললাম, রোডস, ব্রিজেস, কালভার্টস, কজওয়েজ, ট্রিজ, পোস্টস অ্যান্ড মাইলস্টোনস। তাহলে এগুলো হচ্ছে সমস্ত কিছু প্রপার্টি অ্যাজ পার MV অ্যাক্ট 1988, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিফেন্সেস অ্যাভেলেবল টু দ্য ইনসিওরার ইন ডিফেন্ডিং এ মোটর থার্ড পার্টি ক্লেম ইন দ্য ট্রাইব্যুনাল, মানে কোনো একটা মোটর থার্ড পার্টি ক্লেমকে যদি ইনসিওরার চায় ডিফেন্স করতে, তাহলে কি কি ডিফেন্স তার কাছে অ্যাভেলেবেল থাকছে সেই পয়েন্টগুলো আমরা এখন দেখব। দিস পার্টিকুলার ম্যাটার হ্যাজ বিন ডেল্ট ইন সেকশন 149(2), সেকশন 149(2)A। সেখানে দেখো কি কি পয়েন্ট বলা হচ্ছে। ইফ দ্য ভেহিকেল ইজ বিং ইউজড ফর হায়ার অর রিয়ার্ড বাট vehicle is not covered by a permit to ply for hire or reward purpose, মানে কোন একটা ভেহিকেলকে হায়ার অর রিওয়ার্ড পারপাস ইউজ করা হচ্ছে, কিন্তু তার জন্য তার যে নেসেসারি পারমিট সেটা করানো হয়নি, তাহলে সেই অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে যদি কোনো থার্ড পার্টি ড্যামেজ হয়, তাহলে সেটা দেওয়ার জন্য ইনসিওরার কিন্তু মানে দেবে না সেই ক্লেমটা। নেক্সট হচ্ছে ফর অর্গানাইজড রেসিং অর স্পিড টেস্টিং, এই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। নেক্সট হচ্ছে ভেহিকেল ইজ বিং ইউজড ফর আ পারপাস নট অ্যালাউড বাই দ্য পারমিট, মানে পারমিট আছে কিন্তু সেই পারমিটটাতে অ্যালাউড নেই যে পারপাসে ভেহিকেলটা ইউজ করা হচ্ছে, এবং সেই অবস্থায় সেই পারপাসে ইউজ করার সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তার জন্য থার্ড পার্টির লস হচ্ছে। নেক্সট হচ্ছে উইথাউট সাইড কার বিং অ্যাটাচড ইন কেস অফ মোটরসাইকেল, এই পয়েন্টটা এখন আর অ্যাপ্লিকেবল নয়, এটা আগে ছিল। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে মোটর সাইকেলের সঙ্গে পাশে আর একটা সাইড কার অ্যাটাচড থাকে, তো সেটা যদি না থাকতো তাহলে কিন্তু আগে মোটর সাইকেল মানে মোটরের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ছিল, বাট এখন আর এটা অ্যাপ্লিকেবল নয়। নেক্সট হচ্ছে দ্য ভেহিকেলস ইজ ড্রিভেন বাই আ পার্সন উইথাউট আ ভ্যালিড লাইসেন্স, মানে যে ড্রাইভারের কোনো ভ্যালিড লাইসেন্সই নেই, তাহলে সেক্ষেত্রেও ইনসিওরার কি বলবে যে আমি ক্লেমটা নট পেয়েবল। ইফ এনি ইনজুরি কজড বাই ওয়ার, সিভিল ওয়ার অর সিভিল কমোশন। নেক্সট সেকশন 149(2)B, এখানে কি বলা হচ্ছে, ইফ দ্য পলিসি ইজ ভয়েড অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ অবটেন্ড বাই নন ডিসক্লোজার অফ মেটেরিয়াল ফ্যাক্ট অর বাই রিপ্রেজেন্টেশন অফ এনি ফ্যাক্ট হুইচ ইজ ফলস। তাহলে এক কথায় যেটা আমরা আগে পড়েছি, আটমোস্ট গুড ফেথ, তাহলে যদি
দ্য প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ ইজ ভায়োলেটেড, তাহলে ইন্স্যুরার বলবে যে সেক্ষেত্রে যদি কোনো থার্ড পার্টি লস হয় তাহলে সেটা সে পেমেন্ট করবে না, বলতে পারে। এখানে একটা নোট আছে, সেখানে বলছে ইভেন দো দ্য অ্যাফোরসেড ডিফেন্সেস আর দেয়ার ফর দ্য ইন্স্যুরার ইন ডিফেন্ডিং আ থার্ড পার্টি ক্লেম, the court can direct the insurer to make payment first and then proceed against the insured for recovery. তাহলে as per deep pocket theory আমরা কি জানি যে the main purpose is to compensate the victim first, তাই তো? এখন যদি ভিকটিমকে বলা হয় যে ইন্স্যুরার তাকে পেমেন্ট করবে না, তাকে সেই যে যে ডিফল্ট যে ইনশিওর্ড রয়েছে তার কাছ থেকে ক্লেমটা আদায় করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক তার ডিলে হতে পারে। তো সেই জন্য কোর্ট জাজমেন্ট দিতে পারে ইন্স্যুরারকে যে দো দ্য ইন্স্যুরার আর পারমিটেড টু অ্যাভয়েড দ্য ক্লেম, তাও কোর্ট বলতে পারে যে তুমি আগে ক্লেমটা ভিকটিমকে কম্পেনসেট করে দাও, তারপরে তুমি ইনশিওর্ডের এগেনস্টে রিকভারি প্রসিড করো, ঠিক আছে? নেক্সট আমরা পড়বো কি নো ফল্ট লায়াবিলিটি সেকশন 140। তাহলে সেকশন 140-তে কি বলা হচ্ছে? নো ফল্ট লায়াবিলিটি। এবার আমরা বুঝবো হোয়াট ইজ নো ফল্ট লায়াবিলিটি। বলছে when the insured has not any fault for the accident in which someone has suffered death or bodily injury, but the victim is entitled to get compensation as per provision of section 140 of Motor Vehicle Act 1988। তাহলে বলা হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্টে সেই ইনশিওর্ড ভেহিকেলের কোনো ফল্ট নেই, তবুও সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টে তোমার ভিকটিম ইনজিওর্ড হয়েছে, এবং সেক্ষেত্রে কি হবে? সে কম্পেনসেশন পাবে কোন অ্যাক্টের কোন মোটর ভেহিকেল অ্যাক্ট সেকশন 140-র আন্ডারে, তখন সে কম্পেনসেশন পাবে। নো ফল্ট লায়াবিলিটি মিনস দ্যাট even though the insured is not at fault for any loss, he is liable to compensate the victim। তাহলে নো ফল্ট লায়াবিলিটিতে বলা হচ্ছে যে যদিও ইনসিওর্ড ইজ নট অ্যাট ফল্ট বাট হি হ্যাজ টু কম্পেনসেট দ্য ভিকটিম। এখানে ইনসিওর্ড তো পেমেন্ট কম্পেনসেট করবে না, কম্পেনসেট করবে কি ইনসিওর্ডের হয়ে ইনসিওর্ডের যে ইনসিওরার রয়েছে সে এখানে কম্পেনসেট করবে ভিকটিমকে। নেক্সট আমরা পড়বো সেকশন 141। এখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে ইফ এনি মোটর অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড then the victim can claim under no fault basis as well as on the basis of fault। তাহলে একটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মোটর অ্যাক্সিডেন্ট, এবং তাতে যদি কোনো থার্ড পার্টির কোনো লস হয়, তাহলে সেই থার্ড পার্টি দুটো বেসিসেই ক্লেম করতে পারে। একটা হচ্ছে নো ফল্ট বেসিস, যেখানে কার ফল্ট ছিল সেটা প্রমাণ করার কোনো দরকার নেই, আর একটা হচ্ছে ফল্ট বেসিস। ফল্ট বেসিস মানে কি? নেগলিজেন্স অফ দ্য মোটরিস্ট শুড বি প্রুভড। তাহলে ফল্ট বেসিসে কিন্তু প্রুভ করতে হবে যে দ্য মোটরিস্ট ওয়াজ দ্য নেগলিজেন্ট এবং তার নেগলিজেন্ট অ্যাক্টের জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাহলে মোটর কোনো অ্যাক্সিডেন্ট হলে ভিকটিম দুটো বেসিসেই ক্লেম করতে পারবে। তারপর কি হবে? ফার্স্ট দ্য কম্পেনসেশন আন্ডার নো ফল্ট বেসিস হ্যাজ টু বি পেড, and if such compensation is less than the compensation awarded under fault basis, then the defendant has to pay the balance। তাহলে প্রথমে কম্পেনসেশন পেমেন্ট হবে কিসের বেসিসে? নো ফল্ট বেসিস, কারণ নো ফল্ট বেসিসের ক্ষেত্রে কারুর ফল্ট প্রুফ করার কোনো ব্যাপার নেই, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এখানে জাজমেন্ট হয়ে যাবে। অ্যাওয়ার্ড জাজমেন্টটা যে যে কম্পেনসেশনটা অ্যাওয়ার্ড করা হবে সেটা পেমেন্ট হবে, এবং তারপরে ফল্ট বেসিসের অ্যাওয়ার্ডটা আসবে। এবং যদি দেখা যায় যে নো ফল্টের থেকে ফল্ট বেসিসে যে অ্যামাউন্টটা এসেছে সেটা অ্যাওয়ার্ড এসেছে সেটা বেশি, তখন কিন্তু ডিফেন্ড্যান্টকে সেই এক্সট্রা ব্যালেন্স অ্যামাউন্টটা ভিকটিমকে পেমেন্ট করতে হবে। But if the compensation awarded under no fault basis is less than the compensation awarded under fault basis, then the claimant is not entitled to refund the balance amount to the insurer। যদি উল্টোটা হয়, যদি দেখা যায় যে নো ফল্টে যে জাজমেন্টটা এসেছিল সেটা বেশি এসে গেছে, ফল্টে যেটা জাজমেন্ট এসছে সেটা কম এসছে, তখন কিন্তু ক্লেমেন্টকে সেই ব্যালেন্স অ্যামাউন্টটা আর ইনস্যুরারকে ফেরত দিতে হবে না। কিন্তু যদি ফল্টের জাজমেন্ট নো ফল্টের থেকে বেশি আসে, তখন কিন্তু ইনস্যুরারকে সেই ব্যালেন্স অ্যামাউন্টটা ক্লেমেন্টকে পেমেন্ট করতে হবে। তো কোনো একটা কেসের ক্ষেত্রে দুটো পার্টি থাকে, একটা হচ্ছে ডিফেন্ডেন্ট আর একটা হচ্ছে প্লেন্টিফ। ডিফেন্ডেন্ট মানে কি? ডিফেন্ডেন্টকে হচ্ছে এখানে যে ভেহিকেল পার্টিস সে হচ্ছে ডিফেন্ডেন্ট পার্টি, আর প্লেন্টিফ হচ্ছে ভিকটিম পার্টি, তারা হচ্ছে প্লেন্টিফ পার্টি। ঠিক আছে? সবসময় যে ভিকটিম হিমসেলফ হবে নাও হতে পারে, কারণ যদি ভিকটিমের ডেথ হয়ে যায় তাহলে ভিকটিম হিমসেলফ ইজ নট অ্যাভেলেবেল, তাহলে সেক্ষেত্রে তার কোনো পার্টি থাকছে, তাহলে সেই তখন অ্যাজ আ প্লেন্টিফ তাকে গ্র্যান্ট করা হবে। আচ্ছা,
এখানে আর একটা জিনিস আমরা একটু বুঝে নেবো, সেটা হচ্ছে যে যদি ধরো দ্য ভিকটিম হিমসেলফ ইজ ফুললি অর পার্শিয়ালি রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট, তখন সেক্ষেত্রে কম্পেনসেশন কি রিডিউসড হয়ে যাবে? তখন বলা হচ্ছে যে নো, যে যদি প্লেন্টিফের নিজের দোষের জন্যেও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্লেমটা রিডিউস হচ্ছে না। ঠিক আছে, কারণ কি, কারণ সেকশন 140-তে বলা হচ্ছে যে নো ফল্ট লায়াবিলিটি, মানে এখানে কারুরই কোনো লায়াবিলিটি বা কারুরই কোনো নেগলিজেন্ট অ্যাক্ট প্রমাণ করার কোনো দরকার নেই। তা সত্ত্বেও ভিকটিম একটা প্রমাণ না করলেও, কারুর কোনো নেগলিজেন্ট অ্যাক্ট প্রমাণ না করলেও ভিকটিম একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, যেহেতু তার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ভিকটিম এখানে, সেই জন্য সে পাচ্ছে। কিন্তু যদি ধরো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পুরো দোষটাই ভিকটিমের, তার নেগলিজেন্ট অ্যাক্টের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, মোটরিস্টের কোনো দোষই নেই, কোনো ফল্টই নেই, কিন্তু তা সত্ত্বেও সেকশন 140-তে যে জাজমেন্টটা আসবে সেটা ভিকটিম পুরোটাই পেমেন্ট পাবে, সেখানে কোনো রকম কোনো রিডিউস হবে না। ঠিক আছে, আজকে এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে এর নেক্সট আরও পরপর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তো সেই সাবস্ক্রাইব করা থাকলে তোমরা সেই ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। থ্যাংক ইউ।